আগামীকাল শেখ হাসিনার রায়কে ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বরিশালে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকর হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হয়েছে। তাই বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, খুব ভালো কিংবা খুব মন্দ নয়, মাঝামাঝি পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে। এরপরও আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটতে পারে সে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের কাছে হলো ইলেকশনটা যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হয়, এটার জন্য তাদের প্রস্তুতি গ্রহণ করা। তারা অলরেডি মাঠ প্রশাসন কিন্তু এই ব্যাপারে প্রস্তুতি নিতেছে এবং নিচ্ছে, এই দুটোই তারা করে যাচ্ছে। এবং আমি আশা করব যে এই ইলেকশনটা খুব ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসব মুখর হবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে চাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কেউ কেউ পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের আইনগত ভিত্তি নেই। ভোটের সাথে একসাথে গণভোটে সমস্যা নেই, তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে। রবিবার সকালে পটুয়াখালীর বড় বিখাই ইউনিয়নে বিখাইহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা বিএনপি পরিবার আয়োজিত বৃদ্ধ আব্দুল গনি জমাদ্দার ও মমতাজ বেগম দম্পতিকে আর্থিক সহায়তা হস্তান্তর শেষে সংক্ষিপ্ত জনসমাবেশে এসব কথা বলেন তিনি। কিছুদিনের জন্য তারা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো রাজনৈতিক দল এটাকে আরো জটিল করে দিলেন। পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। হাব ভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে রাজধানী সহ সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কোনো গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়নি। গতকাল শনিবার সন্ধ্যায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় বাস ভাঙচুর হয়। একই সময় বাসের কাউন্টারেও ভাঙচুর করা হয়। এ সময় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় 2 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর উপস্থিত হলে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হলেও বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছে, হাব ভাড়া দেওয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচরণ করে। এ নিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে তাদের উপর হামলাও করা হয়। আর বাস মালিকরা দাবি করেছেন, প্রায় 200 বাস ভাঙচুর হয়েছে। কালকে যে ঘটনা ঘটছে, যা আমাদের বরিশালের ইতিহাসে এই প্রথম। এর আগে আমাদের বরিশাল টার্মিনালে এই ধরনের কোনো ঘটনা জীবনে কোনোদিন ঘটেনি। আমরা এই প্রথম দেখছি যে মসজিদ পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। এমন কোনো গাড়ি নেই যে গাড়ি তারা ভাঙচুর করে নেয়। ঘটনা ঘটছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। আমার শ্রমিক অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে এবং আমাদের মালিক সমিতি কাউন্টার অফিস মিলাইয়া প্রায় 2 কোটি টাকার প্রাণ ক্ষতি হয়েছে। কালকে আমরা বাসায় গেলাম, দেখলাম। এখন আমরা সিদ্ধান্ত নেব, বসবো এবং বিএম কলেজের স্যারেরা নাকি আসবে, আমি শুনছি যে তারা ওই ছাত্রদেরকে শেষে নিয়ে গেছে। তবে আমাদের কিছু ভাইরা গেছিল যে তাদের সাথে কথা বলে মিটমেট করবে এবং তারা সেটা মানে নাই। তারা ফার্স্টে গায়ে হাত দিয়েছে, তারপরে আমাদের আরও কিছু ভাই গেছে, তাদের গায়ে হাত দিয়েছে। তো গতকালকে আমাদের এক ভাই, তার সাথে হাব ভাড়া নিয়ে একটা ঝামেলা হয়েছে। তারপরে সেইটা জানতে গেছে আমাদের কিছু শিক্ষার্থীরা, তাদেরকে ওইখানে বসে তাদের উপরে হামলা করছে শ্রমিকরা, যার কারণে বিএম কলেজ সেইটা প্রতিরোধ করতে গেছে, তাদের উপরে ইটপাটকেল মারছে। আমাদের প্রায় অর্ধশতাধিক আহত হয়েছে কালকে, এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তাদের কাছে যদি আমরা হাব ভাড়া বলি, তখন তাদের ব্যবহার পুরোপুরি উল্টো হয়ে যায়। সিট থাকার পরেও শিক্ষার্থীদেরকে তারা সিট দিতে চায় না। পতিত স্বৈরাচারের কোনো কর্মসূচি সফল হবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। তিনি বলেন, মানুষ 17 বছর ধরে ভোট দিতে পারে না, তাই সকল ষড়যন্ত্র ভেদ করে সাধারণ মানুষ এবার ভোট দিবে। তাদের জ্বালাও পোড়াও বিএনপি সাধারণ মানুষকে নিয়ে প্রতিহত করবে। দুপুরে কেরানীগঞ্জে সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
অর্থনৈতিক দুরবস্থার প্রভাব পড়ছে শিক্ষা খাতেও। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিক্ষকদের রাস্তায় নামতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী। তিনি বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে এ ধরনের পরিস্থিতি এড়ানোর ব্যবস্থা করা হবে। দুপুরে চট্টগ্রামের কাতালগঞ্জের একটি কনভেনশন সেন্টারে বাকশিস আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ASM আমানুল্লাহ জানান, পার্শ্ববর্তী দেশে জিডিপির 4 থেকে 6% শিক্ষা খাতে ব্যয় হলেও বাংলাদেশে তা 3%-এর নিচে। আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে সবার আগে গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন করব বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি আজ নোয়াখালীর বেগমগঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। দুপুরে কুতুবপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য গুণীজন সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 2 আসনে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরীকে কেন্দ্র করে মাগুরায় মোহাম্মদপুরে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সভা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। সভার কার্যক্রম পরিচালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী। সাফারে গেন্ডা এলাকা থেমে থাকা আনন্দ পরিবহন নামের একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার সাভারে গেন্ডা এলাকায় ইউটার্ন পয়েন্টে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাস মালিক জানান, এই বাসটি গার্মেন্টসের শ্রমিক আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো। ট্রিপ শেষে প্রতিদিনের মতো আজকেও বাসটি পার্কিং করে স্টাফরা বাসের ভেতরে শুয়ে পড়ে। হঠাৎ রাত 10:30টার দিকে বাসের পেছনের অংশে আগুন দেখতে পান চালক। এরপর ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। কুমিল্লা নগরী সহ বিভিন্ন উপজেলায় নাশকতা ও সহিংসতার প্রস্তুতিকালে ছাত্রলীগ যুবলীগের 44 জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রবিবার ভোর রাত পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পুলিশ জানায়, কুমিল্লায় অরাজকতা আইন শৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে সাবেক এমপি বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলে প্রস্তুতি নিচ্ছিল। ব্যানার, লাঠি, গ্যাসলাইট সহ টমছম ব্রিজ এলাকা ও বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে মোট 29 জনকে আটক করেছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও 15 জনকে আটক করা হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে 460 গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে টাঙ্গাইল র্যাব 14 CPC 3 এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে তথ্য জানিয়েছে। এ সময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করলে তার কাছ থেকে 460 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 46 লাখ টাকা। গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে আর্মি অর্ডিন্যান্স কোরের 45তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী প্রধান OC&SA পৌঁছালে তাকে GOC আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড GOC এবং এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়া কমান্ডেন্ট BOF এবং কমান্ডেন্ট OC&S অভ্যর্থনা জানান। সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডিন্যান্স কোরের অধিনায়কগণের উদ্দেশ্যে প্রধান অতিথির তার বক্তব্যে কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডিন্যান্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান। নারায়ণগঞ্জ জেলার প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে বদলি করা হয়েছে। নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব রায়হান কবির। 13 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ওই আদেশ জারি করেন। আজ শেষ কর্মদিবসে তিনি সহযোগিতার জন্য নাগরিকদের কৃতজ্ঞতা জানান। সরকারি কর্মকর্তারা গুরুত্ব দিয়ে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। ফেনীর দেওয়ানগঞ্জে 25 বছরের সঞ্চিত ময়লার স্তূপে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দুর্গন্ধ, ধোঁয়া ও দূষণে নাজেহাল 4 গ্রামের মানুষ। শ্বাসকষ্ট থেকে শিশু মৃত্যু বিপর্যয় ঘনাচ্ছে প্রতিদিন। স্থানীয় সমাধানের দাবিতে এলাকাবাসীর একটাই আহ্বান, ঘনবসতিতে নয়, ময়লার স্থানান্তর এক্ষুনি করতে হবে।
প্রতিনিধি আমিন চৌধুরীর পাঠান তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। এ যেন এক ময়লার পাহাড়। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকায় জমে উঠেছে পৌরসভার ময়লার স্তূপ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ, বিপন্ন হচ্ছে আশপাশের হাজারো মানুষের জীবনযাপন। ফেনী শহরের সমস্ত ময়লা বছরের পর বছর ধরে ফেলা হচ্ছে এখানেই। আমতলী, ধর্মপুর, দেবীপুর ও ছাড়িপুর এলাকার মানুষ প্রতিদিন সহ্য করছেন দুর্গন্ধ, ধোঁয়া ও দূষিত বায়ুর যন্ত্রণা। এলাকাবাসীর অভিযোগ, এখানে বসবাসকারীদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যালার্জি, শিশু মৃত্যু ও পানিবাহিত রোগ এখন নিত্যসঙ্গী। তাদের দাবি, অনেক আগে থেকেই ছড়াচ্ছে এই দুর্গন্ধ। স্থানীয়দের অভিযোগ, বহুবার পৌর কর্মকর্তাদের জানালেও কোনো ব্যবস্থা হয়নি। আমরা কিন্তু অনেক লাঞ্ছনা ভোগ করতেছি এবং অনেকে এটা দুর্গন্ধে ক্লান্ত হয়ে যাইতেছে। আমরা তো বহুবার বলি আমরা বহুবার কোনো লাভ নাই। যতবার বলি কেউ আসেও না, শিক্ষায়ও না, সংস্কারও করে। পৌরসভার অধীনে পরিচালিত এই ময়লা ফেলার স্থানটি এখন পরিণত হয়েছে এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির কেন্দ্রে। এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাই, বাসা আমরা হেঁটে দিই, তারপরে গাড়ি ঘোড়া চালাইলে যাত্রীরা বমি করে দেয় গাড়িতে, দুর্গন্ধে আমরা গাড়ি চালাইতে পারি না। বেসিকে যাত্রীগুলা এদিকে দিকে আসে না, ওই হাই রোড ময়ফাল দিয়ে বেশি গাড়ি আসি ঢুকে, এদিক দিয়ে ময়লা দুর্গন্ধের কারণে যাত্রী আসে না। এই রোড গুলা বা এই জায়গাটাকে যেন সংস্কার করে এবং আমরা যারা সাধারণ নাগরিক আছি আমাদের জন্য এটা খুব কল্যাণকর হবে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দূষিত পরিবেশে দীর্ঘদিন বসবাস করলে শুধু শারীরিক নয়, শিশুদের মানসিক বিকাশেও মারাত্মক প্রভাব ফেলতে পারে। দেওয়ানগঞ্জের যে ডাম্পিং গ্রাউন্ড আছে, এখানে খুব শীঘ্রই 25 পৌরসভা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন একটি প্রকল্প আছে এবং অচিরেই সেটি নিয়ে আমাদের কাজ হবে, আপনারা দেখবেন। তবে স্থানীয়দের দাবি, শুধু প্ল্যান্ট নয়, দেওয়ানগঞ্জের এই ময়লার স্তূপটিকে ঘনবসতি এলাকা থেকে দ্রুত স্থানান্তর করা প্রয়োজন। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। চট্টগ্রামে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রভাষকরা নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি পালন করেছে। সকালে সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মবিরতিতে বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার অ্যাসোসিয়েশনের সিটি কলেজ ইউনিট, জেলা ইউনিট, কলেজের অধ্যক্ষ এবং শিক্ষা ক্যাডারের অন্যান্য শিক্ষকও সমর্থন জানান। এ সময় বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু সালেহ মোহাম্মদ নঈমউদ্দিন, উপাধ্যক্ষ প্রফেসর জসিমউদ্দিন আহমেদ সহ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পর্যায়ের নেতারা। মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে 140 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-9। র্যাব-9-এর অতিরিক্ত পুলিশ সুপার KM শহীদুল ইসলাম সোহাগ এর পাঠানো তথ্যচিত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র্যাব-9 CPC 1-এর সদস্যরা কসবা উপজেলার বাইক ইউনিয়নে অভিযান চালিয়ে 140 কেজি গাঁজা সহ মেহেদি হাসান নামে একজনকে গ্রেফতার করে। আটক আসামি সহ জব্দকৃত মাদক কসবা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাব। শরীয়তপুরের সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে খালাসিকান্দি ও বালিয়াকান্দির শাখা নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেছে প্রভাবশালী একটি চক্র। এতে শাখা নদীর দুই পাড়ে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়রা ড্রেজার মেশিনের বিকট শব্দে দিশেহারা। এরই মধ্যে তীর ধস দেখায় আশপাশের বাড়িঘর ও ফসলি জমির মালিকরা আতঙ্কে রয়েছে। তারা জেলা প্রশাসনের নিকট অবৈধ ড্রেজারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, জুলুম, নির্যাতন, মামলা হামলার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ বিগত 16 বছর দেশের মানুষের সমস্ত সম্পদ লুট করে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের দিঘিরপাড় বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, স্বাধীন ভূখণ্ডে জন্ম ও বসবাসকারী সকলে আমরা বাংলাদেশি। দেশপ্রেম এবং জাতীয়তাবোধ জাগ্রত করে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে রেইনবো নেশন এবং ইনক্লুসিভ সোসাইটি গড়ে তুলতে হবে। রাজনীতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি যার যার, রাষ্ট্র সবার, সবার উপরে বাংলাদেশ, এই চিন্তা চেতনা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ময়মনসিংহের হালুয়াঘাটে
গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব উপলক্ষে ওয়ান গালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টেটু বলেছেন, নেতাকর্মীরা আন্দোলন ও সংগ্রাম করেছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। গত ৫ আগস্টের পর টাঙ্গাইলের কালীহাতিতে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা ঘটেনি। রাজনীতি করতে হলে জনগণ প্রয়োজন, কোনো সন্ত্রাসী বাহিনী নয়। গতকাল সল্লা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ঝিনাইদহে সমাবেশ করেছে বিএনপি। শৈলকুপা উপজেলা বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, জেলা বিএনপির উপদেষ্টা মনিরুল ইসলাম হিটু, যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। চট্টগ্রামের পটিয়ায় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন সমূহ। ইন্দুরপুল সংলগ্ন বাইপাস মোড় থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সভাপতি ইদ্রিস মিয়া। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বর্তমান সময় নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষক একযোগে কাজ করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বরিশালের গৌরনদী উপজেলা ঐতিহ্যবাহী চাচ্ছি ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকার সর্বসাধারণের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তা বিতরণ করেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মুজিবুর রহমান মজু, রুহুল আমিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে বিএনপির প্রার্থী মিয়ানুর উদ্দিন অপু গোসাইহাট, ডেমুডা ও ভেদেরগঞ্জ উপজেলার বিএনপি দলীয় নেতাকর্মীদের সাথে পথসভা করেছেন। ঢাকা থেকে সড়ক পথে শরীয়তপুর ৩ আসনে পৌঁছতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এ সময় মিয়ানুর উদ্দিন অপু সবাইকে ঐক্যবদ্ধভাবে থেকে এলাকার উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান যে যেখানে আছে ইনশাল্লাহ অপু ভাইয়ের মাধ্যমে এটা সুনিশ্চিত 100%, এটা আমরা আশাবাদী। 2-4টা জেলার ভেতরে একটা জেলা যে শরীয়তপুর হয় সেই প্রত্যাশা রাখি আমরা অপু ভাইয়ের কাছে। আমাদের চাওয়া হলো আমরা এর আগে ভোট দিয়ে পাশ করানোর পরে তখন আমাদের এলাকার উন্নয়নের কাজ তখন করাইমু। শরীয়তপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণকে সখীপুর থানা বিএনপির উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কিরণ জুলাই শহীদ ও বিএনপির প্রয়াত নেতাদের শ্রদ্ধা জানান। এ সময় সখীপুর থানার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সকল ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই সখীপুর নড়িয়া থেকে বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে আমরা আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবকে মহান সংসদে পাঠাতে চাই। আমরা এখন সম্পূর্ণভাবে নির্বাচনী প্রচার প্রচারণা নেমে যাব ইনশাল্লাহ। আলহাজ শফিকুর রহমান কিরণ সাহেবকে ধানের শেষ থেকে ভোট দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রাখছি। আমরা সখীপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠন আমাদের প্রিয় নেতাকে গণসংবর্ধনার আয়োজন করেছি। চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, তিনি 2 বারে এমপি হিসেবে এলাকার উন্নয়নে অতীতেও কাজ করেছেন। আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিলে আবারও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করবেন বলে প্রত্যাশা প্রকাশ করেন। সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আবু তাহের। তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা। সভায় পৌরসভার
প্রশাসক সরদার মোস্তফা শাহিন, জেলা তথ্য অফিসার HM শাহজাহান মিয়া সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবহেলিত রংপুর 3 সদর আসনের উন্নয়নে ভেদাভেদ ভুলে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রার্থী শামসুজ্জামান শামু। দুপুরে RCCI মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি জানান, সদর আসনে ধানের শীষের প্রার্থী জয়ী হলে সমৃদ্ধ রংপুর কর্মসূচির মাধ্যমে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো সহ নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। এ সময় রংপুর 3 সদর আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর মকবুল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বেহাল অবস্থা, স্থায়ী যানজট ও দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলো উন্নয়নের দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন উন্নয়ন আন্দোলন। বক্তারা জানান, দক্ষিণ চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার প্রাণরেখা এই মহাসড়ক প্রতিদিনই পরিণত হচ্ছে মৃত্যু ফাঁদে। তাই অবিলম্বে সড়কটি 6 লেনে উন্নতি করা, দুর্ঘটনা প্রবণ মোড়ে ফ্লাইওভার নির্মাণ, নিয়মিত রোড মেইনটেনেন্স ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুর দাবি জানান তারা। টাঙ্গাইলের মির্জাপুরে গোলাপী বেগম নামের এক গৃহবধূকে হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ন্যায় বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। নিহত গোলাপী বেগমের নিকটাত্মীয় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সকালে প্রেস ক্লাব মির্জাপুর রোডে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রায় 2 শতাধিক সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তারা গোলাপী বেগম হত্যার বিচার চায়, খুনির শাস্তি চায়, ফাঁসি চায় ইত্যাদি স্লোগান দেন। নড়াইলের লোহাগড়া উপজেলার MA হক কারিগরি কলেজ পরিদর্শন করেন খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার দেবপ্রসাদ পাল। এ সময় কারিগরি কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, লোহাগড়া স্কুলের প্রধান শিক্ষক SM হায়াতুজ্জামান হায়াত, অধ্যক্ষ জাহিদুল ইসলাম জিহাদ, মাইটিভির নড়াইল প্রতিনিধি খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 49তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের ভাষায় নৈতিকতা, মাওলানা ভাসানী ও সমসাময়িক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিমউদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন 21শে পদকপ্রাপ্ত আলোকচিত্রশিল্পী ও লেখক নাসির আলী মামুন। বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে অনুষ্ঠিত হল নবান্ন উৎসব। সকালে অনুষদের প্রদর্শনী প্লটে ধান কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ধান কাটা শেষে শিক্ষার্থীরা আনন্দ উচ্ছ্বাসে নেচে গিয়ে শোভাযাত্রা নিয়ে অনুষদের প্রধান ফটকের সামনে আসেন। সেখানে ফিতা কেটে পিঠা মেলার উদ্বোধন করা হয়। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কৃষি অনুষদে এসে শেষ হয়। দিনব্যাপী আয়োজনে ছিল পিঠা উৎসব, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।